প্রিয় ছাত্রছাত্রীরা, আজ পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণের ব্যঞ্জন সন্ধির 13 নম্বর সূত্র থেকে আলোচনা করব। 13 নম্বর সূত্রে উদাহরণ আছে বৃষ যুক্ত তি সমান বৃষ্টি বা ষষ্ঠ যুক্ত থ সমান ষষ্ঠ। কীভাবে হয়েছে দেখো। প্রথম শব্দের শেষ বর্ণ যদি মূর্ধন্য হয়, পরপদের প্রথম বর্ণ যদি ত অথবা থ হয়, তাহলে ত স্থানে ট, থ স্থানে ঠ হবে। পূর্বপদের শেষ বর্ণ যদি মূর্ধন্য হয়, পরপদের প্রথম বর্ণ যদি ত অথবা থ হয়, তাহলে ত স্থানে ট আর থ স্থানে ঠ হবে। তাই এখানে মূর্ধন্য আছে, তারপর ত আছে, তাহলে মূর্ধন্য পরিবর্তে কি, তাহলে তয়ের পরিবর্তে কি হবে, ট হবে। তাহলে বৃষ যুক্ত তি সমান বৃষ্টি, মূর্ধন্য আর ট যুক্ত হয়েছে। একই রকমভাবে মূর্ধন্য কারের পরে থ আছে, তাহলে থ উঠে গিয়ে ঠ হবে। তাহলে ষষ্ঠ যুক্ত থ সমান ষষ্ঠ। একই রকমভাবে এখানে সূত্রটি দেওয়া আছে, মূর্ধন্য প্লাস ত সমান দন্তস্বয়টায় হয়েছে। আবার মূর্ধন্য প্লাস ত সমান মূর্ধন্য স্বয়ের টয়ে হয়েছে, আর মূর্ধন্য প্লাস থ মূর্ধন্য স্বয়ের ঠয়ে হয়েছে। পরের সূত্র অর্থাৎ 14 নম্বর সূত্র উদাহরণ দেওয়া আছে দিকযুক্ত নির্ণয়, দিক নির্ণয় বা বাকযুক্ত ময়, বাকময়, বাংময়। এখানে যেভাবে হয়েছে সন্ধিবদ্ধ পদটি গঠিত হয়েছে তা হলো ক এর পর অর্থাৎ বর্গের প্রথম বর্ণের পর যদি দন্তন্য বা ম থাকে, তাহলে ক স্থানে ম হবে। পূর্বপদের শেষ বর্ণ যদি ক হয়, পরপদের প্রথম বর্ণ যদি দন্তন্য অথবা ম হয়, তাহলে ক স্থানে ম হবে। তাহলে দিক ক আছে, এখানে দন্তন্য আছে, তাই এখানে কয়ের পরিবর্তে ম হয়েছে। তাহলে দিকযুক্ত নির্ণয়, দিক নির্ণয়। একই রকমের বাকযুক্ত ময়, ক আছে পরে ম আছে, কটি ম হবে, তাহলে বাকযুক্ত ময়, বাংময়। পরে উদাহরণগুলির ক্ষেত্রে তয়ের পর যদি ম বা দন্তন্য থাকে, সেক্ষেত্রে কি হবে না, তয়ের পর ম বা দন্তন্য থাকলে তোমার ত স্থানে দন্তন্য হবে। পূর্বপদের শেষ বর্ণ যদি ত হয়, পরপদের প্রথম বর্ণ যদি ম অথবা দন্তন্য হয়, তাহলে সেক্ষেত্রে তয়ের স্থানে কি হবে, দন্তন্য হবে। তাহলে মৃৎযুক্ত ময়, খন্দত্ব আছে মানে ত আছে, তাহলে এখানে তয়ের সাথে ম যুক্ত হলো সমান খন্দত্বের পরিবর্তে দন্তন্য হবে, তাহলে দন্তন্য প্লাস ম যুক্ত হবে সমান হয়ে যাবে মৃন্ময়। উৎযুক্ত নতি, উন্নতি, এখানেও খন্দত্বের পরিবর্তে দন্তন্য হবে, দন্তন্য সহে এই দন্তন্য যুক্ত হবে, তাহলে উদ্যুক্ত নতি, উন্নতি, হস্য দন্ত নয় নয় তয় হস্যই। জগৎযুক্ত নাট, খন্দত্ব অর্থাৎ ত আছে, পর শব্দে প্রথম বর্ণ দন্তন্য আছে, তাই খন্দত্বটি উঠে গিয়ে দন্তন্য হবে, দন্তন্যটি পরবর্তী দন্তন্যের সাথে যুক্ত হবে, তাই এখানে জগন্নাথ, জগৎযুক্ত নাথ সমান জগন্নাথ হবে। হুদযুক্ত নিবৃত্তি, এখানেও ধয়ের পরে দন্তন্য আছে, তাহলে ধয়ের পরে যদি দন্তন্য হয়, তাহলে সেক্ষেত্রে ধটি উঠে গিয়ে দন্তন্য হবে। আগে উদাহরণের মতনই, শুধুমাত্র এখানে তয়ের পরিবর্তে ধ হয়েছে, তাই ধয়ের পরিবর্তে দন্তন্য হবে, দন্তন্যটি পরবর্তী দন্তন্যের সাথে যুক্ত হবে। তাহলে ক্ষুদ যুক্ত নিবৃত্তি, ক্ষুণ্ণিবৃত্তি। উৎযুক্ত স্থান সমান উত্থান, এখানে খন্দত্বের পরে যদি দন্তস্বয়ের থয়ে থাকে, তাহলে এখানে দন্তস্বটি লোপ পাবে অর্থাৎ উঠে যাবে। তাহলে এখানে উৎ তো আছে, তারপর দন্তস্ব আছে,
তাই দন্তস্বটি লোপ পাবে, তটি থয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে উৎ যুক্ত স্থান উত্থান। একই রকমভাবে পূর্ব শব্দের শেষ বর্ণ ত, পরপদের প্রথম বর্ণ দন্তস্ব আছে, তাই এখানে দন্তস্বটি লোপ পাবে, খণ্ডত্বয়ের সাথে থ যুক্ত হবে, উৎ যুক্ত স্থিত উত্থিত, উৎ যুক্ত স্থাপন উত্থাপন। পরের উদাহরণ আছে তৎযুক্ত ত, হৃদযুক্ত কম্প, হৃদযুক্ত পিণ্ড ইত্যাদি। সেক্ষেত্রে সন্ধিবদ্ধ পদ কী হবে? এখানে বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ অর্থাৎ বর্গের প্রথম বর্ণ ক চ ট ত প, দ্বিতীয় বর্ণ ক ছ ঠ থ ফ এবং দন্তস্ব যদি পরপদের প্রথম বর্ণ হয় এবং পূর্বপদে যদি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ থাকে, এখানে তৃতীয় বর্ণ আছে দ, তৃতীয় চতুর্থ বর্ণ থাকে, তাহলে কি হবে? চতুর্থ বর্ণ এখানে আছে ধ আছে, তাহলে সেক্ষেত্রে সেই বর্গের প্রথম বর্ণ হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ণের জায়গায় প্রথম বর্ণ হবে। অর্থাৎ তৃতীয় বর্ণ আছে কী আছে? এখানে দ আছে, দ থাকলে কি হবে? ত হবে, ধ থাকলেও ত হয়ে যাবে। তাই এখানে তৎযুক্ত ত, তাহলে দ আছে, দটা ত হবে, তৎযুক্ত ত তত্ত্ব, ত তয়ে তয়ে বয়ে হয়ে যাবে। হৃদযুক্ত কম্প, হৃদযুক্ত কম্প, এখানে তয়ের পরে ক আছে, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ আছে, তাই এটি ত হয়ে যাবে, তাই হৃদযুক্ত কম্প হৃদকম্প। হৃদযুক্ত পিণ্ড হৃৎপিণ্ড, তৎযুক্ত পর তৎপর, ত খণ্ডত্ব পরও হবে। এরপর দেখো চতুর্থ বর্ণ আছে এখানে, তারপর বর্গের প্রথম বর্ণ আছে ক প, তাহলে কী হবে? এখানে চতুর্থ বর্ণটি প্রথম বর্ণ হবে, অর্থাৎ এখানে ধ আছে, এটি ত হবে, তাহলে এখানে ক্ষুদযুক্ত কাতর খুদ কাতর, খণ্ডত্ব আছে অর্থাৎ ত, ক্ষুদযুক্ত পিপাসা খুদ পিপাসা, এইভাবে। পরের ক্ষেত্রে বলা আছে দেখো সমযুক্ত কর, সংকর বা সমযুক্ত চিত, চিত সঞ্চিত, সংযুক্ত গীত সঙ্গীত ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে ময়ের পর কোনো স্পর্শধ্বনি থাকলে, প্রথম শব্দের শেষ বর্ণ যদি ম হয়, পর শব্দের প্রথম বর্ণ যদি স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি কোনগুলি? আগেই বলেছি ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ বর্গীয় বর্ণগুলি যদি যে কোনো একটা থাকে, তাহলে ম স্থানে অনুস্বার হবে, এই ম স্থানে অনুস্বার হয়ে যাবে, অথবা ম স্থানে পঞ্চম ধ্বনি হবে, অর্থাৎ কয়ের পঞ্চম ধ্বনি ও, সেই বর্গের পঞ্চম ধ্বনি, অর্থাৎ ক বর্গ আছে, তাহলে ক বর্গের পঞ্চম ধ্বনি ও হয়ে যাবে। তাই এখানে প্রথম শব্দের শেষ বর্ণ ম, পর শব্দের প্রথম বর্ণ ক থাকার জন্য ম স্থানে অনুস্বার একবার দিলাম, তাহলে সমযুক্ত কর শঙ্কর, আবার ক স্থান ম স্থানে কী হবে? ম হবে, বই বর্গের তৃতীয় বর্ণ ম, তাহলে শঙ্কর, মত কয়েরও। সমযুক্ত গীত সঙ্গীত তো বা অনুস্বার দিয়ে সঙ্গীত, একই রকমভাবে স্বয়ংযুক্ত বর স্বয়ম্বর ইত্যাদি। এরপর আছে সমযুক্ত কার, পরের সূত্র বা উদাহরণ দেওয়া আছে দেখো, সমযুক্ত কার সংস্কার। এখানে সম শব্দের পর যদি কৃধাতুর কোনো ক্রিয়াপদ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ময়ের সেখানে একটি দন্তস্বকারের আগম হবে এবং মটি অনুস্বার হবে। তাহলে পূর্ব শব্দটি যদি সম শব্দ হয়, পর শব্দ যদি কৃধাতুর কোনো পদ তৈরি হয়, এটি কৃধাতুর পদ কার বা কৃত, তার এখানে দন্তস্বকারের আগম হবে আর মটি অনুস্বার হবে এবং দন্তস্বটি পরবর্তী কয়ের সাথে যুক্ত হবে। তাহলে সম ম আছে, তাহলে অনুস্বার হলো, সং হলো, তারপর দন্তস্বকারের আগম হয়েছে, দন্তস্বয় কয়ে আকার ও সংস্কার, সমযুক্ত কৃত সংস্কৃত। কিন্তু পরিশব্দের পর যদি কৃধাতুর দ্বারা তৈরি কোনো পদ থাকে, তাহলে সেক্ষেত্রে দন্তস্ব না হয়ে মূর্ধন্যস্ব হয়ে যাবে। তাহলে পরি, তারপর ক আছে, অর্থাৎ কৃধাতুর যোগে তৈরি একটি শব্দ, তাই এখানে মূর্ধন্যস্বকারের আগম হবে, মূর্ধন্যস্বকারের আগম হয়েছে, তাই পরিযুক্ত কার পরিষ্কার, পরিযুক্ত কৃত পরিষ্কৃত ইত্যাদি।
তাহলে এখানে কি দেখলাম, যে সম শব্দের পর যদি কৃধাতুর কোনো পদ থাকে তাহলে মটি অনুস্বার হবে এবং দন্তস্বকারের আগম হবে। কিন্তু যদি পরিশব্দের পর যদি কার বা কৃত ইত্যাদি শব্দগুলি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মধ্যমস্বকারের আগম হবে, অন্য কোনো চেঞ্জ হবে না। এরপরে কি আছে, সমযুক্ত যম, সমযুক্ত রাগ ইত্যাদি। বর্গীয় বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলি যদি থাকে পরপদের প্রথম বর্ণ এবং এর সাথে যদি অঞ্জ র ল অন্তস্থ জ র ল ব হ তালবস্য এই বর্ণগুলি যদি থাকে পরপদে, সেক্ষেত্রে কী হবে না, পূর্বপদ যদি সম থাকে তাহলে সমের মটি অনুস্বার হবে। তাহলে পূর্ব শব্দে যদি সম পদ থাকে, পর শব্দের প্রথম বর্ণ যদি বর্গীয় বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এগুলি থাকে এবং তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব হ অন্তস্থ জ র ল এগুলি থাকে, তাহলে সমের মটি অনুস্বার হবে। তাই সমযুক্ত যম সংযম মটি অনুস্বার হয়েছে, এটি যেহেতু অন্তর্য। সমযুক্ত রাগ সংরাগ, সমযুক্ত লগ্ন সংলগ্ন, সমযুক্ত বাদ এটা বর্গীয় বর্ণ ব, এখানে তো ব আছে। সমযুক্ত সার সংসার, সমযুক্ত হার সংহার ইত্যাদি। পরের ক্ষেত্রে পূর্বপদের শেষ ধ্বনি অর্থাৎ বাগযুক্ত জাল বাগজাল কীভাবে হয়েছে, পূর্ব শব্দের শেষ ধ্বনি যদি বর্গের প্রথম ধ্বনি হয় এবং পরপদের প্রথম ধ্বনি যদি বর্গের তৃতীয় চতুর্থ বা অন্তস্থ জ র ল ব হ হয়, তাহলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় সেই বর্গের তৃতীয় ধ্বনি হবে। আবার বলছি, পূর্বপদের প্রথম বর্ণ যদি বর্গের প্রথম বর্ণ হয় অর্থাৎ ক চ ট ত প এগুলোর মধ্যে যদি একটা হয়, পরপদের প্রথম বর্ণ যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা অন্তস্থ জ র ল ব হ ইত্যাদিগুলি হয়, তাহলে বর্গের প্রথম ধ্বনি জায়গায় সেই বর্গের তৃতীয় ধ্বনি হবে। তাহলে বাকযুক্ত জাল বর্গের প্রথম ধ্বনি, তারপর বর্গীয় জ আছে অর্থাৎ তৃতীয় ধ্বনি আছে, সেক্ষেত্রে কি কটি অর্থাৎ বর্গের প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনি হবে। বর্গের প্রথম ধ্বনি ক, এর তৃতীয় ধ্বনি কী আছে, গ আছে, তাই এখানে গ হলো বাকজাল। তাহলে বাকযুক্ত জাল বাকজাল, বাকযুক্ত দত্তা বাগদত্তা, বাকযুক্ত বিস্তার বাক বিস্তার। একই রকমভাবে উৎযুক্ত ভব, এখানে উৎ বর্গীয় প্রথম বর্ণ তো, এরপর কী আছে ভ আছে অর্থাৎ চতুর্থ বর্ণ আছে, থাকার জন্য কি হবে, বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণ হবে। তাহলে ত খন্দত্ব মানে তটা কী হবে, দ হবে, ত থ দ হবে। তাহলে উদ হলো উদ্যুক্ত ভব, দটা ভয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে উদ্যুক্ত ভব উদ্ভব। উৎযুক্ত যম উদ্যম, খন্দত্বটি দ হয়েছে, জটি জ ফেলা হয়েছে। স্বরযুক্ত যন্ত্র ষড়যন্ত্র ইত্যাদি। তাহলে প্রথম সামেটিপের বা প্রথম পরীক্ষার জন্য যে সিলেবাস ছিল ব্যঞ্জন সন্ধি, সেই ব্যঞ্জন সন্ধির 20টি সূত্র আলোচনা করা হলো। এগুলি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার সময় এখান থেকে সন্ধিবদ্ধ পদ বা সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।